দর্শক, এখন আমরা আলোচনা করব ক্ষতিগ্রস্ত খেলাপি গ্রাহকদের কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা দেওয়া নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া নতুন যে সুবিধা, এর ফলে আসলে ব্যবসায়ীরা কতটুকু লাভবান হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, প্রথমে একটা জিনিস বলে রাখি যে আমরা যেটাকে সুবিধা বলছি এটা কিন্তু আসলে পৃথিবী জুড়ে সমস্ত ব্যাংকিং সিস্টেমে এটা অত্যন্ত নর্মাল একটা ব্যাপার, যে এটা খুবই স্বাভাবিক যে কোনো একটা ব্যবসা চলতে চলতে হয়তো বা দেখা গেল যেই বেসিসের লোনটা দেওয়া হয়েছিল, যেই প্রজেকশনের বেসিসের লোনটা দেওয়া হয়েছিল সেটা আর নেই। ফলে কী হবে, যে ব্যবসায়ী কিংবা ওই ব্যবসাটা থেকে ওই পরিমাণে লোন আদায় সময় মতো সম্ভব হবে না। তখন স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে এটাকে রিস্ট্রাকচার করা, যে যদি দেখা যায় যে এই ব্যবসাটাকে যদি আরও কিছুটা বেশি সময় দেওয়া যায় তাহলে হয়তো এটা ফেরত দিতে পারবে, কিংবা দেখা যেতে পারে যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল এখান থেকে কিছুটা লস হয়ে গেছে, এটাকে একটু লঙ্গার টার্মে টার্ম আউট করা, এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। বরং আমি এইভাবে বলবো যে আমরা বহু দশক ধরে আসলে খুব আননেসেসারিলি কতগুলো জিনিস চাপিয়ে দিয়েছি, যেগুলো আসলে ঋণ গ্রহীতাদের জন্য মোটেই সুখকর ব্যাপার ছিল না। জি জি। আর যদি বলি মানে এই সুবিধার যে অপব্যবহার কতটুকু হওয়ার আশঙ্কা রয়েছে, আর এতে রাজনৈতিক কোনো প্রভাব পড়ার আশঙ্কা আছে কিনা? দেখুন, যে কোনো কাজ করতে গেলে সেটার অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে না জানি কোন কালে না জানি কে একটা অপব্যবহার করেছিল এই জন্য সবাই রাস্তা বন্ধ, সেটা তো আসলে কোনোভাবেই কাম্য একটা স্ট্র্যাটেজি হতে পারে না। এবং রাজনৈতিক সুবিধার ব্যাপারে যদি বলুন, দেখুন এইখানে আমি মনে করি এটা উল্টো দিকে করা উচিত, যে এই ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট এবং বোর্ডের উপরে কঠোর নজরদারি থাকা উচিত, যাতে এই ধরনের কোনো অনৈতিক কাজ তারা করতে না পারেন। বরঞ্চ এটাকে যদি বলা হয় যে কোনো ব্যবসায়ীকে এটা দেওয়া যাবে না, বরঞ্চ সেক্ষেত্রে আমি মনে করি এটা হিতে বিপরীত হয়। জি। আর যে কমিটি গঠন করা হয়েছে, তো দেখা যাচ্ছে যে সেই কমিটিকে কোন কোন বিষয়গুলোর উপর নজর রাখতে হবে বলে আপনি মনে করেন? দেখুন, একটা স্ট্যান্ডার্ড কতগুলো ফিল্টার আমরা আশা করি হবেই, কারণ যেমন উইলফুল ডিফল্টাররা বাদ যাবেন, যারা ডাইরেক্টলি ট্রেড ফ্রডের সাথে জড়িত তারা বাদ যাবেন, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এটা আসলেই ব্যবসায়িক কারণে ক্ষতিটা হয়েছে, কিংবা পারিপার্শ্বিকতার কারণে, সেটা শ্রমিক অসন্তোষ হোক, কিংবা ঘূর্ণিঝড় হোক, কিংবা আপনার ইন্টারেস্ট রেটের বেড়ে যাওয়া হোক, কিংবা এক্সচেঞ্জ রেটের শক হোক, এই ব্যাপারগুলো মাথায় রেখেই কিন্তু এই জিনিসগুলোকে অ্যাপ্রুভ করা উচিত। এবং আমি মনে করি যে এই সুবিধার যেটাকে বলছি আমরা, এটা আসলে কি, এটা হচ্ছে যেই টাকাটা একজন গ্রাহক একজন ঋণ গ্রহীতা ফেরত দিতে চাচ্ছেন তাকে এক্সট্রা সময় দিতে হবে, ব্যাপারটা কিন্তু তার বাইরে কিছু না। সো সেই হিসাবে আমি মনে করি এটা অত্যন্ত লেনিয়েন্টলি করা উচিত। বরং এখানে খালি একমাত্র দেখার ব্যাপার হচ্ছে যে তিনি আসলে সেটা টাকাটা উইলফুল ডিফল্টার কিনা, যে টাকাটা উনি আসলে সরিয়ে ফেলেছেন কিনা। এরকম না হলেই আমি মনে করি যে আর কোনো বাধা নিষেধ থাকার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। জি। আচ্ছা, এই যে আগেও যে বলছিলাম যে আসলে এখানে কোনো প্রভাব পড়ার এখন আশঙ্কা রয়েছে কিনা এই মুহূর্তে যদি বলি? দেখুন, প্রভাব সবসময় থাকে, সেটাকে আপনি নৈতিক কিংবা অনৈতিক, নৈতিক প্রভাবও একটা প্রভাব। এই ক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই ফোকাসটা হওয়া উচিত ব্যাংক বোর্ড এবং ম্যানেজমেন্টের উপরে, যে তারা যাতে তাদের যে সঠিক দায়িত্ব সেটা যাতে তারা পালন করেন, সেটা ইনশিওর করতে পারলেই কিন্তু বাকিটা ফলস ইনটু প্লেস। জি। আচ্ছা, মানে এই যে ঋণ দেওয়া হবে, মানে এর ফলে আসলে ব্যবসায়ীরা কতটুকু সুবিধা পাবেন, মানে আসলেও কার্যকর হবে কিনা আপনার মনে হয়? দেখুন, রিয়ালিটি হচ্ছে বাংলাদেশের রিয়েল ইকোনমি একটা বড় ধরনের শক ওয়েভের মধ্যে গেছে গত 5 বছর ধরে। বিকজ কোভিডের সময় থেকে আপনার কোভিডের শাটডাউন, তার পরবর্তীতে আপনার আমাদের যে এক্সচেঞ্জ রেটের সিনারিও, আমাদের যে ইন্টারেস্ট রেটের সিনারিও, এই তিনটা জিনিস কিন্তু মোটামুটি আমাদের একটা বড় ধরনের ক্যাপিটাল লসের মুখোমুখি করে দিয়েছে। ফলে যেটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুঁজির যোগান সেটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। যতটুকু ক্যাপিটাল অ্যাভেলেবেল ছিল সেখান থেকে একটা বড় অংশ কিন্তু এই তিনটে কারণে আসলে আমরা লুজ করে ফেলেছি। এর ফলে যেটা হচ্ছে যে আমাদের এবিলিটি টু রিপে, এবিলিটি টু জেনারেট ক্যাশ, এটাও কিন্তু কমে গেছে। এটা মাথায় রেখে আপনাকে স্বীকার করতে হবে যে এই অবস্থায় যদি আমরা রিস্ট্রাকচারিংয়ের উইন্ডোগুলো না খুলি তাহলে কিন্তু আমরা সাসটেইন করতে পারবো না। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, দেখুন আমরা কিন্তু বলছি যে আমরা বেসেল 3 স্ট্যান্ডার্ডে যাব, দুনিয়ার কোথাও বেসেল 3 স্ট্যান্ডার্ডে যাওয়ার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, আমি মনে করি এটা যাওয়া উচিত। একই সাথে এটা মনে রাখতে হবে যে বেসেল 3 স্ট্যান্ডার্ড যেখানে আছে সেখানে কোথাও সিআইবি ক্রস ডিফল্ট, যেটা যে কোনো একজন ডিরেক্টর ব্যাড ডেট হলে সেটা বাকি সমস্ত কোম্পানি এফেক্টেড হবে, তার ওয়ার্কিং ক্যাপিটাল বন্ধ হয়ে যাবে, কিংবা আপনি রিস্ট্রাকচারিং প্রয়োজন হলে রিস্ট্রাকচারিং করতে পারবেন না, এই জাতীয় রেস্ট্রিকশন কিন্তু পৃথিবীর অন্য কোনো মার্কেটে নেই যেখানে বেসেল 3 এফেক্টিভলি ইমপ্লিমেন্টেড।
জি। আচ্ছা, এই যে এই ধরনের যে উদ্যোগ, এই উদ্যোগের ফলে আসলে খেলাপি ঋণ কতটুকু কমবে বলে আপনার মনে হয়? দেখুন, খেলাপি ঋণের একটা বড় অংশ আমি মনে করি এখান থেকে কমে আসা সম্ভব। কারণ খেলাপি ঋণ যেটা হচ্ছে, একটা চাঙ্ক দেখেছি আমরা, যে এই যে লসগুলো হলো, যে এই তিনটা কথা বললাম আমরা, যে এটার ফলে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট যেহেতু ক্যাপিটাল নেই, সো চালিয়ে যেতে কষ্ট হচ্ছে। সো এই জায়গাটায় যদি আমি রিস্ট্রাকচার করতে পারি, তারা সবাই ফেরত আসবেন। সেকেন্ড যে লেয়ারটা হচ্ছে যে অগস্ট মাসের পর থেকে আমরা দেখেছি যে অনেকগুলো জায়গায় শাটডাউন কিংবা এই সমস্ত সিনারিওর কারণে, যে শ্রমিক অসন্তোষ কিংবা ডেলিভারি করা যাচ্ছে না, এই সমস্ত কারণে কিন্তু অনেকগুলো ডিফল্ট হয়েছে। এবং আমাদের সিআইবির সিস্টেমের কারণে নেচারটা এমন যে যে কোনো একটা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলে ডিফল্ট করা শুরু করলে তখন কিন্তু আসলে তার থেকে বের হয়ে আসা সম্ভব হয় না, যতক্ষণ না ব্যবসা খুব ভালো হচ্ছে। So, ওই রিকভারি স্টেজটা যতক্ষণ না আমাদের হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে এই জাতীয় মেজার্স নিতেই হবে। জি, জি। আচ্ছা, এই যে আগামী এপ্রিল থেকেই তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ডে স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছে। জি। তো এর পক্ষে বিপক্ষে আপনার মতামত কি? একটু আগে যেটা বলছিলাম, যে দেখুন, বেসেল 3 যে স্ট্যান্ডার্ড যেটা আছে, জিরো ডেটের ডিফল্ট, এটা নিয়ে আমরা আপত্তি করার কোনো খুব একটা জায়গা আমাদের নেই, কারণ এটা আমাদেরকে যেতেই হবে কোনো না কোনো পয়েন্টে। পয়েন্ট হচ্ছে যে এটা এখনই করতে পারবো কিনা আমরা। সেকেন্ড হচ্ছে যে সেটা করতে গেলে আসলে আমাদের অনেকগুলো জিনিস রিমুভ করা দরকার ছিল, যেমন সিআইবি ক্রস ডিফল্ট, যেটা বললাম যে সিআইবি ক্রস ডিফল্ট, তারপর আপনার রিস্ট্রাকচারিং রেস্ট্রিকশনস, এই জিনিসগুলো যদি না তুলে আমরা বেসেল 3-তে ট্রানজিশন করার চেষ্টা করি, সেটা আত্মঘাতী হবে। জি। আচ্ছা, এই যে মানে এই যে আপনি যে আমরা যে বলছিলাম বারবার যে ওই কোনো প্রভাব পড়তে পারে কিনা, তো এই ক্ষেত্রে আসলে কোন কোন প্রভাব পড়তে পারে বলে আপনি শঙ্কা করছেন বা আপনার মনে হয়? দেখুন, হিস্ট্রি বলে যে সব ধরনের প্রভাবই হয়। জি, জি। সো এটা দিয়ে প্রভাব পড়বে না, এটা আশা করাটা ঠিক না। বাট প্রভাব তো ভালো মন্দ দুই রকমই হয়। যে আমরা যদি গিয়ে বলি যে, যেমন ধরেন যে আমরা যদি দেখা যাক যে যদি বলি আমরা যে সেন্ট্রাল ব্যাংক যে রিস্ট্রাকচারিং করছে, এটাও এক ধরনের ভালো প্রভাব বিস্তার করা জি, হচ্ছে, জি, সেটা তো ভালো প্রভাব। ইস্যুটা আপনি যেটা বলার চেষ্টা করছেন, সেটার ব্যাপারে আমি আবার বলি, দেখুন, এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে বোর্ড এবং ম্যানেজমেন্ট ব্যাংকের যাতে নৈতিকভাবে কাজ করেন, তাদের যে ডিউটি আছে, তাদের যে ফিডুশিয়ারি অব্লিগেশন আছে, সেটা যদি তারা ফুলফিল করেন, তাহলে আমি মনে করি না বাকিটা কোনো ইস্যু। জি। আচ্ছা, যে খেলাপি ঋণ কমাতে মানে আপনার পরামর্শ কি, এটা বিস্তারিতভাবে যদি বলেন। খেলাপি ঋণ কমাতে গেলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, বের করতে হবে যে কেন খেলাপি হচ্ছে। যেটা উইলফুল ডিফল্ট, সেখানে আপনার আসলে কিছু করার নেই, ওটা মাফ করলেও লাভ নেই, আপনার ওটাকে রিস্ট্রাকচার করেও কোনো লাভ নেই। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে আন্ডারলাইন বিজনেস রিজনসে আপনার ঋণ খেলাপি হচ্ছে, সেই জায়গাটাতে আসলে রিস্ট্রাকচারিং ছাড়া কোনো অপশনই নেই। এটা কারণ দেখা যায় কি, যে একটা ব্যবসায় যে পরিমাণ ঋণ আছে সেটা ফেরত দিতে পারছে না, তার মানে কি, এখানে হয় আপনাকে একুইটি ঢোকাতে হবে, কিংবা এই ব্যবসাটাকে নিজের থেকে প্রফিট আর্ন করতে হবে। দুটোর একটাও যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে একমাত্র রাস্তা হচ্ছে যতটুকু জেনারেট করতে পারছে ক্যাশ, সেই অনুসারে লোনটাকে রিস্ট্রাকচার করা। এটা ছাড়া কিন্তু আসলে অন্য কোনো অপশন কাজ করে না। জি। এই যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, এতে কি আসলে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, তার ফলে কি দেখা যাবে যে খেলাপি ঋণ কি আদৌ কি কমবে? আপনার কি মনে হয়? খেলাপি ঋণ আমার ধারণা অনেকই বাড়বে, যার মধ্যে আমরা এখন যেটা দেখব, এটার একটা বড় চাঙ্ক এসছে আসলে। আমরা যে ইন্টারেস্ট রেট হাইক, মানে দুটো এফেক্ট হয়েছে আমাদের জি, জি। গত বছর। আপনার এক নম্বর হচ্ছে ইন্টারেস্ট রেট 9% কাছাকাছি থেকে 14-15-16% লেভেলে চলে গেছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে ক্রেডিট ফ্লো, যেটা যে ওয়ার্কিং ক্যাপিটালের সাপ্লাই, সেটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে এসছে। মানে আপনি যদি ডলার টার্মসে চিন্তা করেন, আমাদের প্রায় 30-40% রিডাকশন হয়েছে। আমরা কত ডলারের র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারবো, প্রসেস করতে পারবো, ওইভাবে হিসাব করলে। সো এই দুটো এফেক্টের কারণে কিন্তু ব্যবসা বাণিজ্য, বিশেষ করে ম্যানুফ্যাকচারিংয়ে একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। তো এই চাপটা থেকে বেরোতে গেলে আসলে আমাদের যতক্ষণ ইকোনমিক সিনারিও টার্ন করছে, আর একটু গ্রোথের দিকে আমরা ফেরত যাচ্ছি, তার আগে এটা রিকভারি আসলে খুব একটা হবে না। জি। আর বর্তমানে সুদহার আসলে খেলাপি ঋণের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? বর্তমানে যে সুদহার যেটা হয়, যে আপনার যেটা বললাম, যে 9 থেকে যখন 14-15 লেভেলে, 16% লেভেল পর্যন্ত চলে যায়, একটা বড় অংশ কিন্তু তখন আর এটা ফেরত দিতে পারেন না টাকা। কারণ দেখা যায় যে আন্ডারলাইন যে রিটার্ন যেটা আসছে ব্যবসা থেকে, সেটা আসলে এই ইন্টারেস্ট পেমেন্টের জন্য সাফিসিয়েন্ট না। ফলে তখন যেটা হয় যে ওই ব্যবসাগুলো তখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সো আমরা যেটা স্পষ্ট দেখতে পাই, যে হিস্টোরিও বলে আমাদের, যে ইন্টারেস্ট রেট যখনই বেড়েছে, তখনই খেলাপি ঋণ বাড়তে বাধ্য। সেটা কতখানি বাড়বে, সেটা আসলে আরও যেহেতু অনেকগুলো পারিপার্শ্বিক সিনারিওর উপরে ডিপেন্ড করে, সেই জন্য সেখানে এটা আসলে আগে থেকে বলা মুশকিল। জি, জি। অসংখ্য ধন্যবাদ আশরাফ আহমেদ এই সময়ের বাণিজ্যে আসার জন্য। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ।
এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বাংলাদেশ ব্যাংক যে খেলাপি ঋণ দিবে সে বিষয়ে। আর এর জন্য সরাসরি আমাদের স্টুডিওতে এসে আলোচনার জন্য উপস্থিত ছিলেন ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ।